আগের দিন আমরা বারবার বলছি তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট, এই ভালো করে শোন, প্রথম ইউনিট টেস্ট 40 নম্বরের হয়, 3টে চ্যাপ্টার, ভারতের সম্পদ আর গ্রহরূপে পৃথিবী, ওই যে গ্রহ এ, আর সেকেন্ড চ্যাপ্টার পৃথিবীর গতি। বুঝতে পেরেছি? গ্রহ সম্পর্কে পড়েছিলাম আগের দিন, বলেছিলাম লাল গ্রহ, নীল গ্রহ, সবুজ গ্রহ, ধূসর গ্রহ আমরা বলেছিলাম। এবং আমরা যেটা পরীক্ষায় খুব আসে, বামন গ্রহ আর কুলিন গ্রহ অনেকবার বলেছি। বলো কুলিন গ্রহ কাকে বলে, বামন গ্রহ কাকে বলে, জানা আছে তো? বল দেখি। কেন ভুলে গেছিস? আমি তো বলে দিয়েছিলাম, আসিসনি। কুলিন গ্রহ, আচ্ছা ফের বল। এইগুলো পরীক্ষায় দেবে কিন্তু। তাহলে গ্রহগুলোতে এই শোনো, আই এ ইউ, তাহলে গ্রহগুলোকে দুটো ভাগে ভাগ করেছি। আই এ ইউ বলে একটা সংস্থা, ইন্টারন্যাশনাল অ্যারোনটিক ইউনিয়ন, মানে আন্তর্জাতিক জ্যোতিষ সংস্থা, গ্রহগুলোকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কুলিন গ্রহ, একটা হচ্ছে বামন গ্রহ। কুলিন গ্রহ মানে যারা সত্যিকারের গ্রহ, অর্থাৎ কোনটা দিয়ে বলেছে, যাদের কক্ষপথে, ভালো করে শুনে, আমি একদম শর্টে বলে দিচ্ছি, যাদের, পরে দেখবি, আগে ভালো করে শুনে, যাদের কক্ষপথে কোন মহাজাগতিক বস্তু এলে সরিয়ে ফেলতে পারে না, তাদেরকে বলা হয় বামন গ্রহ। এইটাই মেন পয়েন্ট, এই ভাষাটা লিখতেই হয়। মানে কোন গ্রহের কক্ষপথে, কক্ষপথ মানে যে নির্দিষ্ট পথ ধরে গ্রহগুলো সূর্যের চতুর্দিকে ঘুরে, সেই নির্দিষ্ট পথকে ওই গ্রহের কক্ষপথ বলে। এবং প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা কক্ষপথ আছে। আমাদের যেমন, আমাদের সবার কি হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ কি জৈন সব একটা রাস্তা দিয়ে যাতায়াত করি, মহাকাশে কিন্তু আমাদের থেকে বেশি ঝগড়া। ওরা কেউ কারো পথে যাবে না, ওটা ওর পথ, এটা এর পথ, মানে প্রত্যেকটা গ্রহের আলাদা কক্ষপথ আছে। আমাদের পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য 96 কোটি কিলোমিটার, আমাদের পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য। তাহলে এই কক্ষপথে যদি কোনো মহাজাগতিক বস্তু আসে, সেটা যদি যে গ্রহ সরাতে পারে না বা তাকে ঠেলে বের করে দিতে পারে না, তাকে আমরা বলবো বামন গ্রহ। এবং যে অন্যের কক্ষপথে ঢুকে পড়ে, যার কোনো নির্দিষ্ট কোনো কক্ষপথ হয় না, তাকে বলা হয় বামন গ্রহ। যেমন পৃথিবীতে এখন পর্যন্ত, মহাকাশে এখন পর্যন্ত 5টা বামন গ্রহ আবিষ্কৃত হয়েছে। একটা হচ্ছে এরিস, একটা হচ্ছে সেরেস, একটা হচ্ছে প্লুটো, একটা হচ্ছে মাকে মাকে, আর একটা হচ্ছে হাউমিয়া। ম্যাকে ম্যাকে বা মাকে মাকে বলা হয়, ময়জাফলা আকার কয়েকার, বা হাউমিয়া, আর একটা আছে হাউমিয়া। এই 5টা, বুঝতে পেরেছো? এই হচ্ছে 5টা হচ্ছে বামন গ্রহ। আর কুলিন গ্রহ মানে ঠিক উল্টোটা, যে সমস্ত গ্রহগুলো যাদের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে তাদেরকে সরিয়ে ফেলতে পারে, তারা সরিয়ে ফেলতে পারে, সেটাকে বলা হয় কুলিন গ্রহ। এবার সব থেকে যে কুলিন গ্রহগুলো আছে, কুলিন গ্রহ হচ্ছে 8টা, আর বামন গ্রহ হচ্ছে 5টা। বোঝা যাচ্ছে জিনিসগুলো? এবার কুলিন গ্রহর আবার দুটো ভাগ করছে, একটা হচ্ছে অন্তস্থ গ্রহ আর একটা হচ্ছে বহিস্থ গ্রহ। তাহলে কুলিন গ্রহের দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে অন্তস্থ গ্রহ আর একটা হচ্ছে বহিস্থ গ্রহ। অন্তস্থ গ্রহ মানে কি? যে সমস্ত গ্রহগুলি পৃথিবী থেকে ছোট আয়তনে এবং যারা সূর্যের কাছে অবস্থান করে, যেমন কি বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, এই 4টে গ্রহকে অন্তস্থ গ্রহ বলা হয়। আর বহিস্থ গ্রহ বা রাক্ষসে গ্রহ বলা হয় বাদ বাকি 4টে, অর্থাৎ বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। এই 4টে গ্রহকে বলা হয় বহিস্থ গ্রহ বা রাক্ষসে গ্রহ। আমরা পড়েছি নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, আমরা পড়েছি সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে, আমরা লাল গ্রহ বলেছি মঙ্গল গ্রহ। এগুলো আসবেই পরীক্ষা।
আমরা ধূসর গ্রহ করেছি বুধ, তাহলে ধূসর গ্রহ হচ্ছে বুধ, লাল গ্রহ হচ্ছে মঙ্গল, সবুজ গ্রহ হচ্ছে ইউরেনাস, নীল গ্রহ হচ্ছে পৃথিবী। এইবার পরীক্ষায় যেটা আসে, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, সূর্যের সবচেয়ে দূরের গ্রহ, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, পৃথিবীর সবচেয়ে দূরের গ্রহ। তাহলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, দূরের গ্রহ হচ্ছে নেপচুন, বুঝতে পেরেছো? আর পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে শুক্র, আর দূরের গ্রহ হচ্ছে নেপচুন। এই জায়গাটা ছেলে মেয়েদের ভুল করে, বারবার বলছি। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ আর পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ, এটা তো সবাই জানো, কিন্তু পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ এই জায়গাটা ভুল করে, সেটা হচ্ছে শুক্র। আর শুক্র গ্রহ হচ্ছে সবচেয়ে উষ্ণতম গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে সবচেয়ে, পৃথিবীর যতগুলো আমাদের গ্রহগুলো আছে সবচেয়ে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র, প্রায় 452 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার শুক্র। আর এই শুক্র গ্রহ একমাত্র গ্রহ যার আবর্তনের সময়টা বেশি হয় পরিক্রমা। আমরা কি হয়, পৃথিবী, আমরা পরের চ্যাপ্টার আসবো, পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরছে, যখন ওটা একটা ভাটা বলিস তোরা, না লাঠিম বলিস না, ঘোরাস না, এখন সেই আলোর উপর কাঠের এরকম খেলা হয় ভাটা, হ্যাঁ আমরা খেলেছি ছোটবেলায়, লাঠিম যেগুলো যেটা বলে, সেই দড়ি দিয়ে করে উপরে থাকে লাট্টু, লাট্টু যেটাকে বলা হয়, ঘোরানো হয় আলোর উপর, ঘরে দেখবি পেরেক আল করা, তো ওইটা ঘুরে ওই পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘুরতে থাকে, সেটাকে বলা হয় আবর্তন গতি। আর পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরতে 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 এরকম যখন সূর্যের চতুর্দিকে ঘুরপাক খায়, সেটা হচ্ছে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। এই পরিক্রমণ গতি বা বার্ষিক গতি আর একটা আছে আবর্তন গতি। এই সময় দেখা যায় কোন গ্রহে, তাহলে আমরা সাধারণত পরিক্রমণ গতির সময়টা বেশি হয় আর আবর্তন গতির সময়টা কম হয়, কিন্তু শুক্রের ক্ষেত্রে কিন্তু আলাদা। শুক্রের ক্ষেত্রে আবর্তন গতির সময় বেশি লাগে, এটা পরীক্ষা পড়ে, আর পরিক্রমণ গতির সময়টা কম লাগে শুক্রের ক্ষেত্রে। আর পৃথিবী ঘোরে পশ্চিম থেকে পূর্ব, শুক্র ঘোরে পূর্ব থেকে পশ্চিম, মানে ঠিক পৃথিবীর উল্টোটা এটা বলে। আর সবচেয়ে উষ্ণতম গ্রহ হলো শুক্র গ্রহ। সবচেয়ে শীতলতম গ্রহ কি মনে আছে? বলো, সবচেয়ে শীতলতম ইউরেনাস, সবচেয়ে শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস, হচ্ছে সবচেয়ে শীতলতম গ্রহ। রাক্ষস গ্রহ হলো বা বহিস্থ গ্রহ হলো, অন্তস্থ গ্রহ হলো, বিভিন্ন গ্রহগুলো বললাম। এইবার আছে এই চ্যাপ্টারে আছে তোমাদের দেখবে এখান থেকে, তাহলে পৃথিবীর কক্ষপথ বললাম, পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য বললাম, পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন, উপবৃত্তাকার বা ডিম্বাকার, অর্থাৎ মেরু অঞ্চল চাপা, নিরক্ষীয় অঞ্চলটা স্ফীত, ওই জন্য নিরক্ষীয় ব্যাসটা বেশি, 12,714 কিলোমিটার, আর মেরু ব্যাসটা কম চাপা, 12,000, ভুল বললাম আমি, নিরক্ষীয় ব্যাসটা 12,757 কিলোমিটার, 12,757 কিলোমিটার, আর ওটা 14, 12,714 কিলোমিটার। এটা খুব পরে পরীক্ষায়, তাহলে নিরক্ষীয় ব্যাস কত, 12,757, আর মেরু ব্যাস 12,714, উভয়ের মধ্যে পার্থক্য হয় 43 কিলোমিটার। এই কোশ্চেনটা প্রায় স্কুলে আসে যে নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত, 43 কিলোমিটার, বুঝতে পেরেছো? আর এই পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার, 96 কোটি কিলোমিটার পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য 96 কোটি কিলোমিটার অবস্থান করে। এবং তোমরা পরের চ্যাপ্টার এগুলো আসবো আমরা। এইবার আমরা এখানে আসবো যে রিমোট সেন্সিং বা দূর সংবেদন, জিপিএস আর জিআইএস, এই তিনটে জিনিস এখানে আছে, মানে এগুলো হচ্ছে আধুনিক প্রযুক্তি বলা হয়। রিমোট সেন্সিং বা দূর সংবেদনটা কি, কোনো প্রত্যন্ত অঞ্চলে যেখানে সেনাবাহিনী বলো বা যে বলো পৌঁছানো এখন মানব পর্যন্ত সম্ভব হয়নি, এত দুর্গম অঞ্চল, তাহলে সেই অঞ্চলে বিভিন্ন তথ্য পাবো কি করে? সেই বিভিন্ন তথ্য পাওয়ার কলা এবং কৌশলকে বলা হয় রিমোট সেন্সিং, বাংলা যাকে বলে দূর সংবেদন। ভালো করে শোনো, পরে এই একটা বস্তু এখানে প্রত্যন্ত গভীর জায়গায় পড়ে আছে, তাহলে এখানে একে স্পর্শ করবে না, তাহলে কোনো বস্তু বা পদার্থকে স্পর্শ না করে দূর থেকে
ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাহায্যে ওই বস্তু বা পদার্থ সম্পর্কে বিভিন্ন তথ্য জানার কলা এবং কৌশলকে বলা হয় রিমোট সেন্সিং বা দূরসংবেদন। দেখবে যখন তোমরা জেরক্স করতে যাবে, যখন জেরক্স দোকানদার খাতাটা বা বইটা এরকম দিচ্ছে, একটা যদি রশ্মি চলে যায়, ওই রশ্মিটাই কিন্তু ওকে জেরক্স করতে, ওই রশ্মিটা না গেলে কিন্তু জেরক্স হবে না। ওই রশ্মিটাকে বলা আল্ট্রা ভায়োলেট রশ্মি বা ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি বলা হয়, ইএমইউ। তাহলে তেমনি ভাবে কোনো একটা জায়গা প্রত্যন্ত অঞ্চলে কিছু সেখানকার মানুষের জীবন যাবে, যেমন আন্দামানে গেলে এখনো মানুষ গাছের ছাল পড়ে থাকে, তারা পড়াশোনা জানে না, তারা মানুষ গেলে মেরে খেয়ে নেয়। হ্যাঁ, অঙ্গি উপজাতি গোষ্ঠী, জারোয়াটা একটু শিক্ষিত হয়েছে, তাদেরকে শিক্ষিত করা। ওই জন্য দেখবি আন্দামানে যারা বেড়াতে যায়, জঙ্গলে যখন যায় তখন দেখবি গাইডম্যান ছাড়া যেতে পারে না, ও মুহূর্তের মধ্যে, এবং ওরা গাছে সব তীর ধরে না, ওদের তীর মানে তোকে মারলেই মৃত্যু অনিবার্য, ওর বিষাক্ত সব। সেই উপজাতি আগেকার যুগে সেই সাঁওতাল, তোরা ইতিহাসে পড়েছিস, সাঁওতাল, কোল, চুয়ার বিদ্রোহ যেরকম হয়েছিল, মুন্ডা বিদ্রোহ, সেই সেরকম তীর ধনুন্য এখনো আছে। এখন প্রত্যন্ত কেমন যারা মানুষকে শিক্ষায় আলোয় আলোকিত করেনি, শিক্ষায় আলো আলোকিত হয়নি আর কি। তাহলে তার মধ্যে ভ্রান্ত ধারণা, এখনো আমরা শিক্ষিত হলে কি হবে, এখন আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে। আমাদের এরা যা বোঝাবে আমরা সেটাই বুঝি। দুধকে যদি বলে জল বোঝা, সেই জাজেদের মতো। যীশু খ্রিস্টের কে হত্যা করেছিল খ্রিস্টানদের, দুধকে যদি জল বলে জাজেরা, হ্যাঁ এটা জল। আরে আমি যে শিক্ষিত হয়েছে, আমি কারণ আমি বললে ওর বিরুদ্ধে কথা বললে আমার যদি মেরে দেয়, সমাজ ব্যবস্থা এরকমই, মানে সে বাবুরা যা বলবে তোমাকে তাই শুনতে হবে, কিন্তু সে যুগ আর নেই। তো ওই জায়গাটায়, ওই যে ওই সমস্ত জায়গায় কারা বসবাস করছে, তাদের জীবন জগতের খোঁজ খবর পাবে কি করে, কার থেকে পাবে? কারণ সেখানে তো মানুষ গেলে তারা মেরে দেবে। তাহলে পাবে তো ওই রিমোট সেন্সিং এর মাধ্যমে পাবে। তাহলে কোনো বন্ধুর জায়গায় কোনো বস্তু বা পদার্থকে স্পর্শ করবে না, দূর থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাহায্যে বিভিন্ন তথ্য জানার কলা এবং কৌশল, অর্থাৎ ওই জায়গাটা কি আছে, জলবায়ু কেমন, বিভিন্ন তথ্য জানার কলা এবং কৌশলকে বলা হয় দূর সংবেদন বা রিমোট সেন্সিং। রিমোট মানে দূর, সেন্সিং মানে সংবেদন, তাকে পুঙ্খানুপুঙ্খানু করা হচ্ছে। যেমন তোর যখন এক্সরে হয়, দেখবি তোর কি হাত, এই ধরো হাতটা ভেঙে গেছে, কি তাহলে এর উপরে একটা দেয়, এর উপর কি মেশিন দেয় বা কোনো কিছু করে দেয় না, একটা রশ্মি ফেলে, সে নিয়ে ওই হাড়ের ভিতরে কি তাহলে ছবিটা তুলে আনে। বুঝতে পারছো? সে যেতে পারছে না, এখানে হাত দিতে পারছে না, তো তাহলে জানছে কি করে? ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ওই রশ্মিটা যাচ্ছে। এই অনেকে বলে সিটি স্ক্যান বা এমআরআই কি করা হয়, যন্ত্র দিয়ে ওই রশ্মিটা ওই ব্রেনের মধ্যে ফেলে, তোর ব্রেনের কি অবস্থা পুরো বের করে আনবে। তাহলে রিমোট সেন্সিং এরকম, ওখানে ফেলবে রশ্মিটা, ফেলে ওই জায়গাটা কি আছে পুরো বের করে আনবে। জিপিএস কি তোমরা সবাই জানো, এখন গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ এটা হচ্ছে স্যাটেলাইট ব্যবস্থা। একটা স্যাটেলাইটের বাংলা কথা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই ব্যবস্থা, কোন জায়গায় সঠিক অবস্থান। ধরো আমি ইকো পার্ক জানি না, আমি নতুন আজকে যাচ্ছি, আমি এই গুগলে সার্চ করলে যে আমি ইকো পার্ক যাব, কলকাতা ইকো পার্ক যাব, তুমি বাসে যাবে কি ট্রেনে যাবে, কত টাইম লাগবে, কোন বাস দেবে, কত হেঁটে গেলে কত, পুরো এ টু জেড সব দিয়ে দেবে। আর এই জিপিএস সিস্টেমটা কিন্তু এখন ভারতবর্ষ তৈরি করতে পারেনি, এটা আমেরিকার কাছ থেকে ধার করে নেওয়া হচ্ছে। জিপিএস সিস্টেম ভারত চেষ্টায় আছে, গ্লোবাল পজিশনিং। তাহলে যে কৃত্রিম স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে কোন জায়গায় সঠিক অবস্থান নির্ণয় করা যায়, কোন জায়গাটা সঠিক অবস্থান নির্ণয় করা যায়, সেটাকে বলা হয় জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। দেখবি ধরো ট্রেন, এখানে হোগলায় তুমি দাঁড়িয়ে আছো, তুমি ধরো লক্ষ্মীকান্তপুর দিকে যাবে আর শিয়ালদার দিকে যাবে, এখানে আপ ট্রেন বা কটা আসবে, কোন স্টেশনে আসবে, সমস্ত কিছু তুমি দেখবে মোবাইলে দেখতে পাবে। ট্রেনটা কোথায় আছে, চরণে আছে না লক্ষ্মীকান্তপুরে আছে, এই তুমি হোগলা স্টেশনে কটার সময় ঢুকবে, সে কিন্তু দেখতে পাবে পুরো এটা। তাহলে কি বললাম? জিপিএস। জিআইএস এটা বলে শেষ করবো আমি। জিআইএস হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন, এই জিপিএস এর ফুল ফর্ম কি তুই বল? এই জিআইএস এর ফুল ফর্ম কি? জিআইএস এর বল। জিআইএস, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন
সিস্টেম। এটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা যেখানে কোনো একটা স্থানের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়, ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, শেষে মানচিত্রের আকারে প্রকাশ করা হয়। সেটাকে বলা হয় জিআইএস বা গ্লোবাল পজিশন, এই গ্লোবাল বলছি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ তোমাদের দেখবি প্রজেক্ট করতে গেলে, ধরো কথা বলছি, কেউ বলো পুরুলিয়ার একটা প্রজেক্ট দিল, তাহলে তোমাকে বলবে তুই গেলে দোকানে সাইবার কাপে যাবি, দাদা পুরুলিয়ার, হ্যাঁ সাইবার কাপ মানে ইন্টারনেট যে ফর্ম ফিল আপ হয়, গিয়ে ক্যাফে গেলে বলে যে দাদা আমার পুরুলিয়ার একটা ম্যাপ দাও, বা ওখানকার জনসংখ্যা কত, শিক্ষিত কি গজব, সবকিছু পেয়ে যাবে। তাহলে ওই যে কম্পিউটার পুরুলিয়ার ম্যাপ মারলো, ওখানে কত জনসংখ্যা, পুরুষের সংখ্যা কত, নারীর সংখ্যা কত, কোন ক্লাস পর্যন্ত শিক্ষিত, তুই 10 বছর আগে এখানকার লোক সংখ্যা কত ছিল, এ টু জেড সব ডেটা পাবি। তাহলে এটাই হচ্ছে জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তাহলে কোনো একটা জায়গার বিভিন্ন তথ্যগুলোকে সংরক্ষণ করা হয়, ব্যাখ্যা করা হয়, পর্যবেক্ষণ করা হয় এবং ম্যাপ আকারে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় জিআইএস বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। তাহলে এই চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারটা আমি পরের দিন কিন্তু পড়া ধরবো। প্রথম চ্যাপ্টারটা আমি বলে দিলাম, এইগুলো আছে টোটালি, তো কুলিন গ্রহ, বামন গ্রহ, আর কোন গ্রহের আবর্তনের বেগের তুলনায় পরিক্রমণ বেগ হচ্ছে কম। কোন গ্রহ বললাম? শুক্র গ্রহ, যার আবর্তনের সময়টা বেশি। আর এই শুক্র গ্রহ যেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে সূর্যকে প্রদক্ষিণ করে। আচ্ছা, সবচেয়ে, এগুলো আগের দিনও বলেছি, সবচেয়ে বড় উপগ্রহ হচ্ছে টাইটান। টাইটান যেটা শনির উপগ্রহ। সবচেয়ে বেশি উপগ্রহ আছে বৃহস্পতি, 63টা না 67টা, কোন বইতে 63, আবার কোন এই বইতে দেখতে হবে। তবে এটা ভালো, ভালো ছেলেদের মুখে রেফারেন্স বই হিসেবে এটা ভীষণ ভালো, এর ইনফরমেশন ভীষণ। আর বোঝার ক্ষেত্রে আমি দুটো বলবো, যারা একটু কম মেরিটের ছাত্রছাত্রী তাদের জন্য টেক্সট বই হিসাবে বলবো বুক ইন্ডিয়া, আর হয় রণজিৎ গোরাং নয় বুক ইন্ডিয়া। আর এইটা সহায়ক পুস্তক, রেফারেন্স বই, এবং ভালো ছেলেদের এটা টেক্সট বই ঠিক আছে। কারণ যারা এমনি নিচু, তারা কিন্তু এর ভাষাগুলো, আমি বলে দিই, এর ভাষাগুলো কিন্তু কঠিন, তুমি পড়তে থাকবে, এর ভাষাগুলো কিন্তু কঠিন একটু জোড়া। কিন্তু তোমার স্যারের কাছে আর একটা বই আছে, দেখবে বুক ইন্ডিয়ার যে আছে অনিরুদ্ধ হাসদার বইটা, তো দুটো পড়ে দেখবে কোনটা সহজ কোনটা ভাষা তোমরা বুঝতে পারবে। এবং বই